দর্শক, ইউক্রেন শান্তি প্রচেষ্টার দৌড়ঝাঁপ অব্যাহত আছে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে, ইউক্রেনের তরফ থেকে, এবং শান্তি প্রক্রিয়ার হোস্ট কান্ট্রি হিসেবে সৌদি আরবিয়াও বেশ সক্রিয় ভূমিকায় রয়েছে। তবে যাদের সক্রিয় ভূমিকায় থাকা দরকার, যেমন রাশিয়া, এখনো পর্যন্ত আলোচনার টেবিলে রাশিয়া নেই। কারণ আলোচনার প্রাথমিক স্তম্ভগুলো তৈরি হচ্ছে আমেরিকায়, এবং আমেরিকার সাথে ইউক্রেনের এখনো মত পার্থক্য বিস্তর। যদিও ইউক্রেন সামহাও তারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে মেনে নিয়েছে। এখন মেনে নেওয়ার শর্ত তাদের আগেই বলে দেওয়া ছিল যে তাদের মূল্যবান সম্পত্তিগুলো, খনিজ সম্পদগুলোর 50% মালিকানা আমেরিকাকে দিতে হবে। সেইখানে একটু ইউক্রেন ঘুরিয়ে পেঁচিয়ে রাজি হয়েছে। এই জন্য তারা এখন প্রথমত 30 দিনের জন্য রাজি হয়েছে, এবং 30 দিনের মধ্যে শান্তি প্রক্রিয়ায় রাশিয়ার সাথে তারা একটা চূড়ান্ত প্রক্রিয়ার দিকে যাবে। একই সাথে তারা ইউক্রেনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মূল্যবান খনিজ সম্পদ নিয়ে আলোচনা অব্যাহত থাকবে, এতটুকুতে আসছে। অর্থাৎ শান্তি প্রক্রিয়া শুরুর আগে ইউক্রেন তাদের মূল্যবান খনিজ সম্পদ বিষয়ক চুক্তিতে সই করে নাই। তার মানে এই জায়গাটা একটু কিন্তু রেখে দিয়েছে যে তুমি শান্তি প্রক্রিয়া যদি সম্পূর্ণ করতেই হয়, তাহলে আগে রাশিয়া যদি এগ্রি করে যে তোমার শান্তি প্রক্রিয়ার সাথে রাশিয়া এগ্রিড, তাহলে আমি তোমার খনিজ সম্পদ ইস্যুতেও এগ্রি করব। বিষয়টা অনেকটা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এখন তাদের প্রতিনিধি পাঠিয়েছে মস্কোতে, এবং মস্কোতে তারা আলোচনা করছেন। তবে মস্কোর তরফ থেকে যেসব শর্তের কথা বলা হচ্ছে, যদি এই শর্তগুলো মানতে হয়, এই শর্তগুলো থাকে, তাহলে ইউক্রেন এই যুদ্ধ শান্তি প্রক্রিয়া আদৌ সম্মত হবে কিনা এখানে যথেষ্ট সন্দেহ আছে। শুধু ইউক্রেন না, কারণ ইউক্রেন এখন ইউরোপ দ্বারা খুব সিরিয়াসলি প্রভাবিত হচ্ছে, এবং ইউরোপ কোনোভাবেই এই শান্তি প্রক্রিয়ায় রাশিয়ার এই শর্ত মানার ক্ষেত্রে কতটুকু সম্মত হবে যথেষ্ট সন্দেহের কারণ রয়েছে। আমি শর্তগুলোর কথা বলি, যে যদিও রাশিয়ার সাথে মাত্রই তাদের আলোচনা শুরু হয়েছে। একটু আগে নিউজ দেখলাম যে সিএনএন এর তরফ থেকে যে নিউজটা হয়েছে, সেখানে বলা হয়েছে যে মার্কিন প্রতিনিধি গিয়ে পৌঁছেছেন রাশিয়াতে। যাই হোক, এখন 3টা শর্ত রাশিয়ার তরফ থেকে যেটা বলা হচ্ছে যে শান্তি প্রক্রিয়া নেওয়ার ক্ষেত্রে তাদের শর্তগুলো হলো যে 1 নাম্বার শর্ত, যে ন্যাটোতে দেশটিকে কোনোদিন কোনোভাবে কখনো নেওয়া হবে না, এবং স্থায়ীভাবে ব্লক করার ব্যবস্থা করা হবে, এই নিশ্চয়তা দিতে হবে। এটা হলো তাদের একটা গুরুত্বপূর্ণ শর্ত, এবং এই শর্ত যেহেতু মানেন নাই, এই যুদ্ধের শুরুটা কিন্তু ছিল নেটোকে যোগ দেওয়াকে কেন্দ্র করেই। কারণ জেলেনস্কি যখন রাষ্ট্রপতি হয়েছেন, তখনই ইউক্রেনকে নেটোতে যোগ দেওয়ানোর জন্য উনি একের পর এক চেষ্টা করে গেছেন, এবং সেই প্রক্রিয়া যখন এগিয়ে যাচ্ছিল, তখনই রাশিয়া ইউক্রেনের উপর তাদের আক্রমণ শুরু করেছিল। কারণ রাশিয়া সরাসরি বলেছিল যে রাশিয়ার ঘাড়ের মধ্যে নেটো আসবে, সে অবস্থা কোনোভাবেই করতে দেওয়া হবে না, এবং সেই কারণেই মূলত তারা ইউক্রেনের উপর হামলা শুরু করেছিল। তো সুতরাং এই পয়েন্টটাতে শুরুতে রাশিয়ার যে অবস্থান ছিল, এখনো সেই অবস্থানই আছে। অর্থাৎ নেটোতে কোনো অবস্থাতেই কোনোদিন ইউক্রেনকে নেওয়া হবে না, এই ধরনের লিখিত শর্ত মানতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রকেও মানতে হবে, হয়তোবা নেটোকেও মানতে হবে, হয়তোবা ইউক্রেনকেও এই ধরনের কোনো চুক্তিতে সই করতে হতে পারে। 2 নম্বর শর্তে বলা হয়েছে ইউক্রেনের 2014 সনে ইউক্রেনের যে ক্রাইমিয়া দখল করেছিল রাশিয়া, সেই ক্রাইমিয়া এবং 4টি ইউক্রেনীয় প্রদেশ, যেখান থেকে পুরো দেশের 20% অলরেডি তারা দখলে নিয়েছে, কিন্তু ওই 4টি প্রদেশের এখনো কিছু অংশ বাকি আছে। তো ওই 4টি প্রদেশ পূর্ণাঙ্গভাবেই রাশিয়াকে বুঝিয়ে দিতে হবে, এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিকে স্বীকৃতি দিতে হবে
যে ওই অংশগুলা রাশিয়ার অংশ। অর্থাৎ এখন পর্যন্ত গত 3 বছরের যুদ্ধ করে যতটুকু অংশে তারা অ্যাডভান্স হয়েছেন, এইখানে গিয়েই স্থির থাকবে রাশিয়ার তরফ থেকে শর্তটা এটুকুই নয়। অর্থাৎ তারা যেই 4টা প্রদেশকে তাদের দখলে নেওয়ার জন্য পরিকল্পনা করে এগোচ্ছেন, হামলা চালাচ্ছেন, একের পর এক বোমা হামলা চালাচ্ছেন, ওই 4টা প্রদেশকে এখন রাশিয়ার হাতে তুলে দিতে হবে ইউক্রেনের, যদিও এখনো পুরো অংশটাই তাদের দখলে নিতে পারে নাই। সো এটা একটা কঠিন শর্ত ইউক্রেনের জন্য। এতদিন যুদ্ধ করার পরে, এতদিন মাতৃভূমিকে ডিফেন্স করার পরে এখন যদি তাদের অংশ যেটা তাদের নিয়ন্ত্রণে আছে ইতিমধ্যে, তাও যদি নিয়ে রাশিয়ার হাতে তুলে দিতে হয়, তাহলে এইরকম যুদ্ধ প্রক্রিয়ায় ইউক্রেন আদৌ রাজি হবে, এটা আমি বিশ্বাস করি না। নাম্বার 3, ইউক্রেনে কোনো বিদেশি সৈন্য মোতায়েন করা হবে না মর্মে নিশ্চয়তা দিতে হবে। এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট থিংস, কারণ ইউক্রেন থেকে বলা হয়েছে যে তারা রাশিয়ান নেটো ফোর্সকে এখানে ডিপ্লয় করার জন্য অথবা ইউরোপিয়ান ফোর্স তারা সেখানে থাকবে শান্তি প্রক্রিয়া, শান্তি রক্ষী হিসাবে। যদিও ফিনল্যান্ড ইতিমধ্যে বলেছে তারা ইউক্রেনে কোনো সৈন্য পাঠাবে না, বাট যেহেতু ইউরোপিয়ানরা তাদের একটা কৌশলগত দিক থেকে তারা একমত আছেন যে তারা হয়তোবা ইউক্রেনে শান্তি রক্ষার কাজে সৈন্য প্রেরণ করবেন, কিন্তু এখানে রাশিয়া যে শর্ত দিয়েছে সেই শর্ত যদি মানতে হয়, তাহলে শুধুমাত্র যুদ্ধ প্রক্রিয়ায় শুধুমাত্র রাশিয়া এবং আমেরিকা বা রাশিয়া অথবা ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তি হলেই হবে না। এই চুক্তিতে বেশ কয়েকটি পক্ষকেই সই করতে হতে পারে। সেটা হলো ইউরোপিয়ান ইউনিয়ন, কারণ তারা সৈন্য পাঠানোর ব্যাপারে এক পায়ে দাঁড়িয়ে আছেন, এবং ইউক্রেন, যে তারা বিদেশি সৈন্য কোনো অবস্থাতেই ইউক্রেনে ঢুকতে দেওয়া হবে না। তো এই 3 শর্ত যদি মানতে হয়, তাহলে ইউক্রেনের আর কোনো কিছুই আর থাকে না। তবে রাশিয়ার এই শর্তগুলো আমেরিকার তরফ থেকে কতটুকু মানা সম্ভব, বা আমেরিকা তাদের বন্ধুদেরকে মানানোর ক্ষেত্রে তাদেরকে সম্মত করাতে সক্ষম হবেন, এটাতে যথেষ্ট সন্দেহ আছে। এখন তাহলে কি হবে? এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সামনে একটা অপশন, যদি কোনো কারণে রাশিয়ার এইসব শর্ত থেকে রাশিয়া পিছু না হটে, এবং এইসব শর্ত তো ডেফিনেটলি ইউক্রেনের মানার কোনো কারণ নাই, ইউরোপিয়ান ইউনিয়নের মানার কোনো কারণ নাই, তো সেই ক্ষেত্রে পরিণামটা কি হবে? পরিণামটা হইতে পারে একটা, যে সেটাতে যুদ্ধে সর্বশক্তি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের পক্ষে নামতে পারে, যেখানে রাশিয়াকে একটা সমুচিত জবাব আসবে, এবং রাশিয়াকে কোণঠাসা করার মাধ্যমে রাশিয়াকে যুদ্ধ শান্তি প্রক্রিয়ায় ফিরিয়ে আনা যেতে পারে। এবং আমার কাছে মনে হয়, যদি রাশিয়া তার এই 3 শর্ত থেকে সরে না আসে, যুদ্ধ বন্ধের পরিবর্তে আমার কাছে মনে হচ্ছে ইউক্রেন যুদ্ধ একটা ভয়াবহ রূপ নেওয়ার সমূহ সম্ভাবনা দেখা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।